অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে, চুল হয় আরো বেশি ঘন, কালো ও মজবুত। বিটেক এক্সপার্ট, স্টে ইয়াং। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। আমি সারিকা। আজকে আমাদের যিনি অতিথি, তিনি আমার ভীষণ পছন্দের একজন মানুষ। তিনি তার গান এবং ব্যক্তিত্ব দিয়ে আমাদের সকলের হৃদয়ে একটি বিশেষ জায়গা দখল করে রেখেছেন। তার বাণী, সুর ও গায়কী আলাদা মাত্রা ছাড়িয়ে গেছে। তিনি নিজে তো গানের মানুষ বটেই, তার জন্ম এবং বেড়ে ওঠাও সঙ্গীত পরিবারে। ওনার বাবা মা দুজনেই ছিলেন বরেণ্য শিল্পী। সঙ্গীতে তার অবদানের জন্য তিনি জয় করেছেন জাতীয় পুরস্কার সহ লাখো মানুষের ভালোবাসা। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে আছে আমাদের সবার প্রিয় বাপ্পা মজুমদার। কেমন আছেন? এই তো ঠিকঠাক। এই যে শুরুতেই বললাম আপনার পরিবারের কথা, তো আমি একটু জানতে চাই যে আপনার এই সুন্দর ক্যারিয়ার এবং লম্বা এই জার্নির পেছনে, গান শেখার পেছনে পরিবারের অবদান কতটুকু? নিঃসন্দেহে পরিবারের বিশাল অবদান। অবশ্যই। যেহেতু সঙ্গীত পরিবারে বেড়ে ওঠা, সঙ্গীত পরিবারের জন্ম, আসলে শিখতে পারিনি তেমন কিছুই, কিন্তু ওই বোধটা তৈরি হয়েছিল আসলে। আর আমার যেমন গিটারের হাতে খড়ি আমার বড় ভাইয়ের কাছে। আচ্ছা। তো সব কিছু মিলেই আমার পরিবারের তো বিশাল জায়গা আছে আমার অবস্থানের পেছনে। আচ্ছা, এবার একটু আসতে চাই যে আপনার সঙ্গীতের মানে সবকিছু নিয়ে, কম্পোজিশন, লেখা সবকিছুর মধ্যে আমরা যারা শ্রোতা, আমরা একটা বিশেষ প্রশান্তি পাই আপনার প্রতিটি কম্পোজিশনে এবং প্রতিটি গানে আমরা আসলে সেটার ছোঁয়াটা পাই। তো আপনি আসলে যখন কম্পোজ করেন বা লেখেন বা গান, কোনো বিষয় বা স্পেসিফিক কোনো কিছু আসলে মাথায় রেখে করেন কিনা? প্রথমত আমি গান লিখি খুব কম, কারণ আমার কাছে মনে হয় যে গান লিখতে গেলে যেই পরিমাণ পড়া দরকার সেটা আমার নাই। সে কারণে আমি গান লিখি খুব কম। আমি হয়তো কালে ভদ্র দু একটা গান লিখি, কিন্তু কম্পোজিশনের ক্ষেত্রে আমি সবসময় যেটাকে প্রাধান্য দিই সেটা হচ্ছে গানের মূল মেলোডিটার কি, গানের সুরটা কি হচ্ছে, এবং সেই সুরটার ওপরে নির্ভর করে আমি অ্যারেঞ্জমেন্টগুলো করি। ইনস্ট্রুমেন্টেশন যেগুলো হয় সেগুলো আমি সেই অনুযায়ী করি। আর যেটা হয় কি, যেহেতু একটা ক্লাসিক্যাল মিউজিক এনভায়রনমেন্টে আমার বেড়ে ওঠা, ওই ক্লাসিক্যালের কিছু টাচ থাকে, হ্যাঁ, ওটা হয়ে যায় আমার। ওটা কিন্তু আমি ইচ্ছে করে করি তা নয়, এটা হয়তো হয়ে যায় সামহাউ। সো এই হচ্ছে মূল বিষয়। তার মানে আমরা জাতিগতভাবে হয়তো কোনো না কোনো জায়গায় আসলে কানেক্টেড ক্লাসিক্যালের সঙ্গে, যে কারণে হয়তো এই টিউনগুলো শুনলে অটোমেটিক্যালি আমরা হয়তো অবচেতন মনেই কিছুটা প্রশান্তি পাই। নিশ্চয়ই নিশ্চয়ই। আর যেটা হয়, মিউজিক ব্যাপারটা তো একদমই প্রকৃতি থেকে আসা একটি ব্যাপার, এবং পার্টিকুলারলি ক্লাসিক্যাল মিউজিক তো আসলে একদম প্রকৃতির বিভিন্ন সময়ে, প্রকৃতির বিভিন্ন অবস্থা, তার উপরে নির্ভর করে অনেক অনেক রাগ তৈরি হয়েছে। তো সেই রাগগুলো আসলে ওই পরিবেশটাকেও আসলে রিফ্লেক্ট করে। তো হ্যাঁ, সেটা তো একটা বিষয় তৈরি হয়। আচ্ছা, কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি ইনস্ট্রুমেন্টের কথা বলছিলেন, মানে কোন ইনস্ট্রুমেন্টগুলো আর কি আপনার ক্ষেত্রে যে এটা থাকবেই, বা একদম এই ইনস্ট্রুমেন্ট আপনার সবচেয়ে পছন্দ, আপনার কম্পোজিশনের ক্ষেত্রে এইটার টাচ আপনি অলওয়েজ রাখেনি? আমার মূল ইনস্ট্রুমেন্ট হচ্ছে গিটার। আমি চেষ্টা করি আমার গানগুলো গিটারে করতে, এবং সেই সাথে সাথে বেশ কিছু গান আমি করি হচ্ছে পিয়ানোর উপরে। আর একটু বলে রাখি, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি যে ইনস্ট্রুমেন্ট কিন্তু ভ্যারি করে, ইনস্ট্রুমেন্টের উপরে কিন্তু গানের কম্পোজিশন ভ্যারি করে এবং গানের সুরও ভ্যারি করে। একটা গান আপনি যখন গিটারে সুর করতে যাবেন সেটা একরকম হবে, একই কথা যদি আপনি পিয়ানোতে নিয়ে বসেন বা একই টিউনে ধরেও তারপরেও এটা ডিফারেন্ট সাউন্ড করে। তো ইনস্ট্রুমেন্ট একটা অনেক বড় ফ্যাক্টর গান সুর করার ক্ষেত্রে। একদমই তাই দাদা। কিন্তু তাহলে আমরা ধরে নিতে পারি আপনার সবচেয়ে পছন্দের ইনস্ট্রুমেন্ট অ্যাকচুয়ালি গিটার? আমার গিটার, আমার বেসিক ইনস্ট্রুমেন্ট গিটার। এবং শেখাও বলছিলেন যে ভাইয়ের কাছে? আমার বড় ভাইয়ের কাছে, হ্যাঁ। আচ্ছা, এর পরবর্তী পছন্দের ইনস্ট্রুমেন্ট যদি আমরা বলি? আমার যদি পছন্দের ইনস্ট্রুমেন্ট বলেন তাহলে আমি বলবো আমার ভীষণ পছন্দের ইনস্ট্রুমেন্ট হচ্ছে সারোদ। আচ্ছা। আমার ভীষণ পছন্দের, কিন্তু এটা আসলে কখনো শেখা হয়নি, সেই সাহসও করিনি, কিন্তু আমার খুব পছন্দ সারোদ। আমরা যদি বাপ্পাদার প্রতিদিনের কোন মানে কিভাবে আসলে নিজের সাধনাটা করেন সেটা যদি আমরা জানতে চাই। আমি প্র্যাকটিস করি, খুব করি সেটা বলবো না,
কিন্তু যেটা হয় কি, আমি সবসময় গানের মধ্যে থাকি, তো আমি আইদার গান শুট করছি বা গিটার বাজাচ্ছি বা কোনো একটা কম্পোজিশন করছি, তো আমি 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টায় আমি কোনো না কোনো ইনস্ট্রুমেন্টের সাথে আছি। তো সে কারণে হয় কি, আমার ওই রিফ্লেক্সগুলো আসলে হয়ে যায়, তো ওইটাকে আমি কোনো কোনো ক্ষেত্রে প্র্যাকটিসের জায়গায় নিয়ে যাই আসলে। তো হ্যাঁ, সেই রেগুলার আমি প্র্যাকটিসের স্কেজুল আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ সারা দিন ব্যাপী আমি যা করি সেখানে টুকটাক প্র্যাকটিস আমার হয়ে যায়, এটা ঠিক। আচ্ছা, তো অনেক সিঙ্গাররাই আমি বলতে শুনেছি যে তাদের আসলে একটা ল্যান্ডমার্ক ঠিক বলবো না, একটা ডেস্টিনেশন হিসাবে তাদের মাথায় একটা প্রিসেট করা থাকে যে বাপ্পাদার একটা গান করলে হয়তো বা তাদের একটা ইচ্ছা বা স্বপ্ন বা একটা থাকে যে এটা হয়তো করলে সামহাও একটা টার্নিং পয়েন্ট আসবে বা হয়তো একটা সেট আসবে বা সেই রিকগনিশনটা আসবে। এটা আপনি এটার সাথে কতটুকু একমত বা আপনার কি মনে হয় যে এটা কেন, এটার পেছনে কারণটা? খুব কঠিন প্রশ্ন। যদি কেউ মনে করে, আমি প্রথমে বলবো এটা তাদের ভালোবাসার জায়গা থেকে তারা করে, তারা হয়তো সেই গানগুলোকে তারা হয়তো অ্যাপ্রিসিয়েট করে, সে কারণে। আমার গান গেয়ে কেউ বিখ্যাত হয়ে যাবে এই গ্যারান্টি আমি দিতে পারছি না, কিন্তু তার গানের ক্ষেত্রে সেই চেষ্টাটা আমার ভীষণ রকম থাকে যে গানটা যেন ভালো হয়। কারণ হয় কি, যে কোনো আর্টিস্টের তার নিজের গান থাকা ভীষণ জরুরি, এবং সেই গানটা যদি একটি ভালো গান হয়, এটা তার ভবিষ্যতে তাকে অনেক বেশি হেল্প করে। কারণ আমি যখন ভালো গান নিয়ে, 10টা ভালো গান নিয়ে আমি যদি এগোই, আমি হয়তো 1 বছরে বা 2 বছরে হয়তো অনেক দূর এগোতে পারবো না, কিন্তু 10 বছর পরে আমার একটা জায়গা তৈরি হবে যে আমি এই 10টা ভালো গানের গায়ক আমি বা গায়িকা আমি, তার উপরে ওই মানে ওই কনফিডেন্সটা থাকে, এবং ভালো গান কিন্তু মানুষকে অনেক দূর এগিয়ে নেয়, এটা কিন্তু খুব সত্যি কথা। এবং অনেক সময় এটাও আমরা শুনি যে প্রতিটা সিঙ্গারেরই অ্যাকচুয়ালি টার্নিং পয়েন্ট একটা দুটোই থাকে, এবং একটা দুটোই তাদের লম্বা ক্যারিয়ার থাকলেও হয়তো একটা দুটো গানই বেসিক টার্নিং পয়েন্ট থেকে যেটাই আসলে তাদেরকে বাঁচিয়ে রাখে। এটা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো, কিন্তু ছোট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। দাদা কি গরম গান করেন? ঠিক এভাবে এই ল্যাঙ্গুয়েজে গরম গান। এখন আমি বললাম যে ভাই, আমি মাইক্রোফোনে বলতে বাধ্য হলাম যে ভাই আমি তো গরম গান জানি না। অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে, চুল হয় আরো বেশি ঘন, কালো ও মজবুত। বিটেক এক্সপার্ট, স্টে ইয়াং। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। কথা হচ্ছিল বাপ্পাদার সাথে। বাপ্পাদা যাওয়ার আগে আমরা কথা বলছিলাম যে প্রতিটা আর্টিস্টেরই দেখা যায়, সবাই বলে যে যদি গান কেউ রিকল করতে চায়, ওই একটা দুটো গানই থাকে অ্যাকচুয়ালি প্রতিটা আর্টিস্টের, সেটা তাদের ক্যারিয়ারের বিগিনিংয়ে হোক বা সেই টার্নিং পয়েন্টটাতে হোক, সেই গানগুলো, সেই একটা দুটো হাতে গোনা গানই আসলে তাদেরকে পুরোটুক টাইম আসলে বাঁচিয়ে রাখে এবং ধরে রাখে। এটার আসলে কনসেপ্টটা কি বা হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা হোয়াট ডু ইউ থিঙ্ক? বেসিক্যালি যেটা আমার মনে হয়, যেমন আমার লাইফে বেশ কয়েকটা টার্নিং পয়েন্ট ছিল গানের ক্ষেত্রে, সে কারণে বললাম যে গানটা ভালো হওয়া জরুরি। ওই গানটি বা ওই কয়েকটি গান তাকে কিন্তু তার অবস্থান তৈরি করায়, সে কোন ডিরেকশনে যাবে, সে কোন দিকে এগোবে, ওই গানগুলো নির্ধারণ করে দেয়। তো এখন যদি আমি একটি খুবই সস্তা টাইপের গান গেয়ে আমি যদি অনেক বেশি পরিচিত হয়ে যাই, অডিয়েন্সের এক্সপেকটেশন আমার কাছ থেকে ওগুলোই থাকবে, এবং তারপরে আমি যখন একটা ভালো গান গাইবো, তখন ওই গান মানুষ যে কোনো গান, সেটা যদি কোনো কোয়ালিটি মিউজিক হয়, তখন সে হয়তো সেটাকে অ্যাকসেপ্ট করবে না, তারা ওইটাই চাবে। তো সে কারণে আমি বলি কি, যে শুরু করছে তার শুরুটা যেন ভালো হয়। আপনি যখন আসলে অন্যদের জন্য গান কম্পোজ করছেন, তখন আসলে প্যাটার্নটা কিভাবে চিন্তা করেন, আর নিজের জন্য যখন করেন তখন আসলে কোনো রকম কোনো পার্থক্য থাকে কিনা? পার্থক্য থাকে না। আমি যেটা করি, আমি যখন কোনো আর্টিস্টের জন্য গান করি, আমি আগে তার গান শুনি, সে কেমন গায়। প্রথমত আমি চেষ্টা করি, সে যদি খুব একটা ভালো না গায়, আমি সে গান করার চেষ্টা থেকে বিরত থাকি, এবং তাকে কোনোভাবে আমি বোঝানোর চেষ্টা করি ডিসেন্টলি, যেন সে আবার আহত না হয়। কিন্তু যদি কারো গান আমি করি, আমি চেষ্টা করি সে কী ধরনের গান গায়, তার গলায় কোন প্যাটার্নটা পছন্দ বসছে, এবং তার ভোকাল রেঞ্জ কি, কতটুকু সে গাইতে পারে, এই জায়গাগুলো আমাকে মাথায় রাখতে হয়, এবং সেই অনুযায়ী আসলে গান করি। এটা হচ্ছে অন্যের ব্যাপারে।
আর আমি নিজে তো জানি আমি কতটুকু পারি, খুব একটা বেশি কিছু পারি না। ছি দাদা, এই কথা বলে আমাদেরকে লজ্জা দিন না। যতটুকু পারি আমি সেভাবেই আমার নিজের জন্য গান করার চেষ্টা করি। আচ্ছা দাদা, এবার একটুখানি অন্য প্রসঙ্গে আসি। অন্য প্রসঙ্গ ঠিক না, ব্যান্ডের প্রসঙ্গে, দলছুট। তো দলছুটের সাথে আপনি লম্বা সময় ধরে আছেন, হ্যাঁ, এবং আপনি তার পাশাপাশি এমনি একক গানও করছেন দলছুট ছাড়াও। তো যখন আসলে ব্যান্ডের সাথে কাজ করে সিঙ্গাররা বা পুরো টিমই, তো ইটস আ টিম ওয়ার্ক, তখন আসলে কাজের ধরনটা কি থাকে বা একটা কম্পোজিশনের ধরনটা কি থাকে? নিশ্চয়ই কিছু না কিছু ডিফারেন্স তো রয়েছে। খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে, যখন আমার মাথায় এই জায়গায় একটা স্পষ্ট ভাগ আছে, আমি এই জায়গায় একদম খুব সোজা সাপটা আমি একটা ভাগ করে ফেলেছি যে দলছুটের গান যা হবে আমার গান তা হবে না। এখানে একটা খুব থিন একটা লাইন আমি তৈরি করেছি। আচ্ছা। এবং আমি সেটা সবসময় মেনটেন করি। দলছুটের গান সবসময় এক ধরনের হবে, আমার নিজের জন্য যদি করি সেটা এক ধরনের হবে। আচ্ছা দাদা, সেটা কিরকম যদি একটু ভেঙে বলতেন? এটা হচ্ছে কি কম্পোজিশনের প্যাটার্ন। দলছুটের গানের ক্ষেত্রে আমি অনেক বেশি প্রাধান্য দিই হচ্ছে লাইভ প্লেইংকে। ওকে। অর্থাৎ আমার অন্য ব্যান্ডমেটস যারা আছেন তারাও এখানে পারফর্ম করেন। আমরা সর্বশেষ যে অ্যালবামটি রিলিজ করলাম সেটা হচ্ছে সঞ্জীব, দলছুটের লাস্ট অ্যালবাম। এটা গত বছরই আমরা প্রকাশ করেছি। তো এই অ্যালবামে আমাদের ব্যান্ডের সবাই পারফর্ম করেছে এবং সব কিছু কিন্তু ম্যানুয়ালি বাজানো। অ্যাকোস্টিক গিটার তো বটেই, ড্রামস, বেস, কিবোর্ডস অ্যান্ড হোয়াট নট, সব কিছু আসলে ম্যানুয়ালি বাজানো। তো এই ম্যানুয়ালি বাজানোতে হয় কি, ওটার একটা সনিক চেঞ্জ তৈরি হয়। তো এই ব্যাপারটা আমি আসলে মেনটেন করি দলছুটের ক্ষেত্রে, যেটা আমার ক্ষেত্রে আমি অনেক ধরনের, আমার গানের ক্ষেত্রে আমি অনেক ধরনের সাউন্ড ব্যবহার করি, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। সেই কারণে ওটাও সনিক্যালি একটু ডিফারেন্ট শোনায়। তো সে কারণে ওই পার্থক্যটা বোঝা যায়। এবং ব্যান্ডের ক্ষেত্রে আসলে সবারই একটা ডিসপ্লের একটা স্কোপ থাকতে হবে, সেটা কম্পোজিশনের ক্ষেত্রে। আচ্ছা দাদা, এবং সেটা ব্যান্ডের ক্ষেত্রে হোক বা আপনার সোলো ক্ষেত্রে হোক, যখন আসলে স্টেজ পারফরমেন্স প্রতিটা আর্টিস্টের একটা বিশাল ইন্টারাকশনের জায়গা উইথ দ্য অডিয়েন্স, এবং সবাই, আমি শুনেছি মোটামুটি সবাই খুব এনজয় করে। অ্যাবসলিউটলি। সো আপনারা কখনো কিরকম হয়েছে যে স্টেজে উঠেছেন বা আপনি হয়তো যখন সোলো গান করছেন, আপনার গানের ধাঁচটা, যেটা আমরা একটু আগে বলছিলাম যে ভীষণ প্রশান্তির এবং খুব মেলোডিয়াস, খুব সুন্দর, কিন্তু কখনো কিরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা যে হয়তো উঠেছেন স্টেজে বাট মানুষ ওখানে থাকে না, দর্শকরা হয়তো রিকোয়েস্ট করছে খুব ধুমধারাক্কা টাইপের গান গাইতে, বা হয়তো প্রায়ই হয়। লাস্ট কয়েকদিন আগেও হলো, বলে কি দাদা কি গরম গান করেন, ঠিক এভাবে এই ল্যাঙ্গুয়েজে গরম গান। এখন আমি বললাম যে ভাই, আমি মাইক্রোফোনে বলতে বাধ্য হলাম যে ভাই, আমি তো গরম গান টান জানি না, আমার গান যেটা সেটাই আমি করতে পারি। যদি গরম গান যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা অন্য কোনো আর্টিস্টকে এখানে আমন্ত্রণ জানান। তো হয় অনেক ধরনের অপ্রীতিকর ঘটনাই ঘটে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমার স্টেজ এক্সপিরিয়েন্স সবসময় অনেক ভালো। হ্যাঁ, আর স্টেজ ব্যাপারটা হয় কি, স্টেজটা যে কোনো আর্টিস্ট তিনি যে ফর্মের হন না কেন, যদি পারফর্মিং আর্টসের হয়ে থাকেন, সবাই স্টেজটাকে অনেক বেশি পছন্দ করেন, কারণ তো ডিরেক্ট একটা কমিউনিকেশন হয়তো, তো সেটা আসলে অনেক বেশি ভাইব দেয়, একটা খুব গুড ভাইব দেয়। তো সেটা আমার কাছে মনে হয় যে কোনো আর্টিস্ট স্টেজকে অনেক বেশি পছন্দ করে। একদমই তাই। এবং সেখানে আসলে লাইভ দর্শকদের যে ভালোবাসার যে জায়গাটা, সেটাও একদম ডিরেক্ট কমিউনিকেট করার একটা সুযোগ থাকে। কমিউনিকেশনটা খুব জরুরি। আচ্ছা দাদা, আমরা একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, আমরা কি দু লাইন আপনার পছন্দের যে কোনো গান একটা শুনতে শুনতে যেতে পারি? আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার মন খারাপ মেয়ে, তুমি আনমনে বসে আছো আকাশ পানে, দৃষ্টি উদাস। আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। চমৎকার চমৎকার। থ্যাংক ইউ। দর্শক, এই সুন্দর আবেগ নিয়ে আমরা ছোট একটা বিরতি থেকে এখনই ফিরে আসছি। আমি এখন মাঝে মধ্যে চিন্তা করলে আমার গায়ের রক্ত হিম হয়ে যায় যে আমি কি করেছি ছোটবেলায়। দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছিল বাপ্পাদার সাথে।
বাবা আমি মুগ্ধ আপনার ভয়েস শুনছিলাম। আরে thank you. I love your singing anyway. Thank you very আপনার much. গানের ফিল and everything, it's Thank you amazing. very much. I'm so honored. না প্লিজ। আচ্ছা দাদা এবার একটু যদি কিছু মনে না করেন একটু ব্যক্তিগত জীবনে আসতে হ্যাঁ, চাই, sure. একটু ব্যক্তি আপনাকে চিনতে চাই, জানতে চাই আমাদের দর্শকের হয়ে। কঠিন কথা। আচ্ছা নিজেকে যদি ডিসক্রাইব করতে বলি in 2 sentences, how will you do that if you have to define yourself? আচ্ছা আমি 2 সেন্টেন্স বাদ দিলাম, না, ছোট করে হ্যাঁ, যদি ছোট নিজেকে নিজেকে, ডিফাইন হ্যাঁ, করতে সেটাই ভাবছি। আমি পুরো দস্তুর একজন গানের মানুষ এবং আমার মনে হয় সম্ভবত আমি হয়তো গান করব বলেই পৃথিবীতে এসেছিলাম, কারণ আমার হওয়ার ইচ্ছে ছিল আর্কিটেক্ট। আচ্ছা হ্যাঁ, কিন্তু আমি হয়ে গেছি গানের মানুষ। সেটা আমি মনে করি যে খুব একটা হয়তো একটা ডিভাইন ফোর্স যদি কেউ বলে সেটা বলতে পারে, আমাকে হয়তো সেই দিকে পরিচালিত করেছে। তো হ্যাঁ আমি পুরোদস্তুর গানের মানুষ, আর আমি একটু নরম সরম প্রকৃতির মানুষ আসলে। তো অনেক বেশি বিশ্বাস করি মানুষকে, অনেক বেশি ট্রাস্ট করি, আর না বলতে অসুবিধা হয় আমার, না বলাটা শিখিনি এখনো খুব স্ট্রাগল করি না বলাটা নিয়ে। বাহ চমৎকার। আমি আসলে আমার পরবর্তী প্রশ্নটা আসলে এটাই হতো যে দাদা আমরা সবসময় আপনাকে যেরকম দেখি যে খুব ধীর স্থির ঠান্ডা নরম এরকমই কি নাকি ভেতরে ভেতরে আসলে? আমি ছোটবেলায় ভয়ঙ্কর রকম দুষ্টু ছিলাম। আমাকে নিয়ে আমার মা পার্টিকুলারলি ভীষণ ভুগতেন, কারণ আমি এখন মাঝে মধ্যে চিন্তা করলে আমার গায়ের রক্ত হিম হয়ে যায় যে আমি কি করেছি ছোটবেলায়। আচ্ছা আমি যে সমস্ত দুরন্ত কাজ করেছি এগুলো আসলে আমি 3 তলায় 2 বিল্ডিং এর ছাদে আমি এক কার্নিশ থেকে আরেক কার্নিশে লাফ দিয়ে আমি, এটা আমার কাছে খেলা ছিল এবং পড়েও ছিলাম একবার উপর থেকে, মরে যায়নি আমি, এটা কপাল ভালো আমার। তো অসম্ভব ধরনের দুষ্ট ছিলাম আমি। তো বয়স বাড়ার সাথে সাথে আমি আসলে একটু ধীর স্থির হয়ে গেছি, হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা দাদা এবার আরেকটা প্রশ্ন একটু করতে চাই, আপনার জীবনে প্রথম প্রেম তো গান, কিন্তু তার বাইরে? না প্রথম প্রেম গান না, প্রথম প্রেম একজন ছিল, সেটা একদমই একপেশে একটি ব্যাপার ছিল। আচ্ছা সেটা নিয়ে কি আমরা একটু শুনতে পারি? মানে ওয়ান সাইডেড লাভ বলতে যা বোঝায়, আমি খুবই পছন্দ করতাম তাকে, এবং তাকে যখন যথারীতি বলা হলো, আমি যখন তাকে জানালাম বিষয়টি, সে তখন খুব ডিসেন্টলি প্রত্যাখ্যান করে আর কি। তো সেটা আমার জন্য খুবই একটা হার্ট ব্রেকিং একটা ব্যাপার ছিল। হ্যাঁ আমার প্রথম প্রেম একজন ছিল, বাট এটা ওয়ান সাইডেড। ওকে দাদা তাহলে আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি আসলে? ভালোবাসার সংজ্ঞা আসলে সেই অর্থে আমি ভালোবাসাটা আসলে সার্বজনীন একটা ব্যাপার। ভালোবাসা আমি আমার প্রেয়সীকেও ভালোবাসতে পারি, আমার স্ত্রীকেও ভালোবাসতে পারি, আমার বাবা মাকেও ভালোবাসতে পারি, সন্তানকেও। তো ভালোবাসাটা সর্বত্র। ভালোবাসার সব থেকে বড় যেই জিনিসটি সেটি হচ্ছে আস্থা। আমি একটা মানুষের প্রতি কতখানি আস্থাশীল। আর এই ভালোবাসার সাথে আরেকটা জিনিস খুব দরকার, সেটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট। অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ। এবং এই পারস্পরিক শ্রদ্ধাটা যে কোনো পৃথিবী যে কোনো জায়গায় যে কোনো ফর্মে যে কোনো প্ল্যাটফর্মে এই পারস্পরিক শ্রদ্ধাবোধ যদি থাকে তাহলে অনেক প্রবলেম কমে যায়, এটা আমি বিশ্বাস করি। একদম একদম তাই বলবো না, আই কুডন্ট এগ্রি মোর। এবং দাদার জীবনে তো নতুন দুজন ভালোবাসার মানুষ যুক্ত হয়েছে, তাদের কতটুকু উৎপাত সহ্য করতে হচ্ছে তাদের নাকি দুজন? না না ওরা একদমই উৎপাত, ছোট তো একদম ছোট, ও কতটুকু উৎপাত করবে জানি না, তবে লক্ষণ দেখে মনে হচ্ছে বেশি উৎপাত করবে। আচ্ছা কারণ সে অলরেডি অনেক সে একটা ব্যাপার আছে তার। তো বড়জন খুব লক্ষ্মী, ও কিন্তু অনেক লক্ষ্মী একটা মেয়ে, এবং ও ভীষণ আমি ওর মধ্যে আমার মাকে দেখি, কারণ মায়ের মধ্যে যেই খুব ভালোবাসা, কম্প্যাশন, এই ব্যাপারগুলো ভীষণ রকম। যেমন ওকে আমি একবার বলেছিলাম, আমার বাসায় গাছ লাগানো আছে, ও ছোট তখন অনেক ছোট, আরও ছোট, ও পাতা ছিঁড়তে গেছিল, আমি বললাম বাবা পাতা ছিল না, গাছ ব্যথা পায়। তো তারপর থেকে ও এই বিষয়ে ভীষণ রকম। এবং মাঝখানে একবার এরকম হয়েছে যে পাশে কোথায় যেন আমাদের রাস্তায় কোথায় যেন গাছ কাটছে, ও খুব কষ্ট পাচ্ছে যে
গাছকে কাটছে, গাছের তো কষ্ট হচ্ছে। তার হৃদয় আসলে ব্যাপারটা গেঁথে গেছে। হ্যাঁ, এবং আমি এই বিষয়গুলোতে দেখি ওর ওই মায়ের ওই ব্যাপারগুলোর মধ্যে প্রবলভাবে আছে। আচ্ছা, সন্তানদের কথা তো আমরা শুনলাম, এবার সন্তানদের যিনি মা তানিয়া আপু, ওনার সম্পর্কে একটু জানতে চাই, যে এতদিন ধরে তো আসলে স্ত্রী হিসেবে দেখেছেন, এখন সন্তানের মা হিসেবে দেখছেন। অসাধারণ, বাহ, অসাধারণ। কারণ মাকে তো মা হিসেবে দেখেছি, এখন একজন স্বামী এবং সন্তানের বাবা হিসেবে যখন স্ত্রীকে দেখি, তখন আসলে বোঝা যায় যে একটা মায়ের উপর দেখি যায় একটা সন্তান পৃথিবীতে আসা, এটা যে কি বিশাল ব্যাপার। এবং যিনি এই সন্তানকে শরীরের মধ্যে ধারণ করেন, তার উপর দিয়ে যে কি যায়, সে যে কি স্যাক্রিফাইস করেন, এটা আসলে কাছে থেকে না দেখলে বোঝা যায় না। একদমই। তো সুতরাং আমি তো সবসময় ভীষণ রকম তানিয়ার কাজ পছন্দ করি। ওর অসাধারণ, অসম্ভব গুণী একজন অভিনয় শিল্পী, অসম্ভব ভালো ওর বাচন ভঙ্গি, চমৎকার উপস্থাপনা করে। ও নতুন একটা কাজ শুরু করেছে, ও ফার্নিচার ডিজাইন করছে, ওর নিজের ডিজাইন, হ্যাঁ ভীষণ ভালো করছে সেখানে। এবং সেখানে ওখানে ওর আর্ট ফর্মগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, সেখানেও দুর্দান্ত কাজ করছে। আর স্ত্রী হিসেবে, মা হিসেবে অনন্য, অসাধারণ। দাদা বাহ, চমৎকার, ভীষণ ভালো লাগছিল আসলে কথা বলতে, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এই ভালো লাগার মধ্য দিয়ে যেন আপনার জীবনটা পার। অনেক ধন্যবাদ, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ, আমি অনেকদিন পরে আসলাম, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা, কিন্তু যাওয়ার আগে আপনার জন্য একটা উপহার আছে বিটেকের পক্ষ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, বাপ্পাদার জন্য এবং তার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আগামী পর্বে দেখা হবে প্রিয় কোনো তারকার সাথে। অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে, চুল হয় আরো বেশি ঘন, কালো ও মজবুত। বিটেক এক্সপার্ট, স্টে ইয়াং।